নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। মা আয়েশার জন্য কাফেররা কুৎসা রটিয়েছিলেন, কিন্তু তিনিই ছিলেন আল্লাহর অনেক প্রিয় এবং মর্যাদাবান, যে কারণে আল্লাহ তাআলা তাকে পবিত্র কোরআনে ব্রত পবিত্র বলে ঘোষণা দিয়েছেন। ভেঙে পড়ো না, আল্লাহ যা করেন তা আমাদের ভালোর জন্যই করেন। আমি মানতে পারছি না কেন ওনার জন্য মক্কার কাফেররা কুৎস রটিয়েছে, কিন্তু আমাকে তো আমার মা দোষারোপ করেছে। জানেন, মা আমার মৃত্যু কামনা করেছেন। আবারও ভ্যা ভ্যা করে কেঁদে দিল ঝুমুর। ফায়াজ তাকে নিজের থেকে ছাড়িয়ে সোজা করে বসিয়ে দিল। চোখের পানিতে চিটচিটে গালটা সযত্নে মুছে দিল। কপালে ছোট্ট একটা চুমু দিয়ে বলল, ধৈর্য ধরো। ঝুমুর মাথা নিচু করে বলল, আপনাকে কে জানিয়েছে? মিম, পরপর তাড়া দিয়ে বলল, প্লিজ আর সময় নষ্ট করো না, আমাদেরকে দ্রুত যেতে হবে। ঝুমুর থম মেরে বসে আছে দেখে ফায়াজ গোপনে দীর্ঘশ্বাস ফেলল। মৃদু স্বরে বলল, জানি এভাবে শ্বশুর বাড়ি যেতে খারাপ লাগছে তোমার। তুমি আগে যেভাবে ফুপুর বাড়িতে বেড়াতে যেতে সেভাবেই আসো। দরকার পড়লে আমার রুমেও থাকতে হবে না, ফারিয়ার সাথে থেকো। আর আমি তোমাকে দ্রুত মাদ্রাসায় দিয়ে আসবো ইনশাল্লাহ। আমার উপর মা রেগে আছে, আমি কিছুতেই যেতে পারবো না। ফায়াজ বিরক্ত হয়ে তাকালো। কণ্ঠে গভীরতা টেনে বলল, অন্যায় না করেও এত মার খেয়েছো, তুমি কি বুঝো না কিছু? ওনার রাগ পড়লে এসো। ঝুমুর হালকা গলায় বলল, তাদের অনুমতি ব্যতীত আমি কখনো কোথাও যাইনি। এই কাজটা আমি কিছুতেই পারবো না করতে। ফায়াজ শান্ত দৃষ্টিতে তাকালো ঝুমুরের দিকে। আঙুলের ফাঁকে আঙুল গুজে দিয়ে ঝুমুরের হাতটা মুঠোবন্দি করলো। কানের কাছে ফিসফিসিয়ে বলল, যেদিন থেকে এই হাত ধরার অধিকার পেয়েছি, ঠিক সেদিন থেকে তোমার সকল দায় দায়িত্ব আমার উপর অর্পিত হয়েছে। এখন তাদের আগে আমার সিদ্ধান্তকে তোমার মূল্যায়ন করতে হবে। রেডি হও, কুইক। ঝুমুর কি বলবে বুঝতে পারছে না। বুকের সাথে থুতনি ঠেকিয়ে শান্তভাবে বসে আছে সে। ফ্যানের বাতাসে তার ছোট্ট ছোট্ট চুলগুলো মৃদু উঠছে। ফোলা ফোলা ভেজা চোখ দুটোতে কেমন মায়াবিনী লাগছে। ফায়েজ ঝুমুরের ডান হাত টেনে ঠোঁটের কাছে এনে প্রতিটা আঙুলে আঙুলে চুমু খেলো। শান্তভাবে বলল, চলো না, আই প্রমিস। বিষণ্ণতার ছায়াও মারাতে দেব না, প্লিজ। কত কাতর শোনালো সেই কণ্ঠ। ঝুমুর ছোট্ট করে নিঃশ্বাস ফেলল। ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, এই ড্রেস চলবে ডক্টর সাহেব? ফায়াজ হাসল। ঝুমুরের কপালের কাছে মুখ নিতেই ঝুমুর ছিটকে সরে গেল। কপাল কুঁচকে বলল, শ্বশুরবাড়িতে এসে এমন উদ্ভট উদ্ভট কাণ্ড ঘটান, নিজের বাড়িতে কি যেন করবেন তা আল্লাহই জানে ভালো করে। ফায়াজ মাথা চুলকে বলল, বউ আমার একটু আদরটা তো দিতেই পারে, তাই না? তবে বাচ্চা বিয়ে করে লস হয়ে গেল। ঝুমুর চোখ বড় বড় করে বলল। আপনি মারাত্মক অসভ্য ডক্টর। ফায়াজ এক চোখ টিপ দিয়ে বলল, যে যেমন তার জীবন সঙ্গীও তেমন। কি? জি, এবার রেডি হয়ে নেন, সময় 10 মিনিট। আর হ্যাঁ, চাইলে ড্রেস চেঞ্জ করতে পারেন। ঝুমুর বিরক্ত চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। তারপরে বিড়বিড় করতে করতে রেডি হয়ে নিল। ফায়াজ অবশ্য এগুলোকে বিশেষ কোনো পাত্তা দেয়নি। ফাইনালি বউকে নিজের কাছে নিতে পারছে, এটাই অনেক। ড্রয়িং রুমে চুপচাপ দাঁড়িয়ে আছে ঝুমুর ফায়াজ। ঝুমুরকে এভাবে কিছুতেই বিদায় দেবে না আব্দুর খান। তিনি চেঁচিয়ে বললেন, এসব কি ফায়াজ? বিয়ের সময় তো বলা হয়েছে আমার মেয়ে আমার কাছে থাকবে যতদিন না ওর পর্যাপ্ত বয়স হচ্ছে। তোমরা ওকে নেবে না তাহলে? ফায়াজ মাথা নেড়ে হাসলো। আমার বউটা আপনাদের কাছে আমানত ছিল, পারেননি তার যথাযথ মর্যাদা রাখতে, তাই আমিও আমার জিনিস এখানে আর হেলাফেলায় রাখতে চাই না। আব্দুল খানের চোয়াল শক্ত হয়ে এলো। হাত মুষ্টিবদ্ধ করে সোফার হাতলে ঘুষি মেরে বললেন, মানে কি বলতে চাইছো? আমার মেয়ে আমাদের কাছে নিরাপদ না? এক্স্যাক্টলি মামা, এটাই বলতে চেয়েছি। সে মেয়ে বলে কি তার সম্মান নেই? নীরব কি বলেছিল ঝুমুর তার সাথে প্রেম করেছে? বলেনি, বরং সে বলেছিল সে ঝুমুরকে ভালোবাসে। তাহলে আমি জানতে চাই আমার বউয়ের গায়ে কেন হাত তোলা হলো, ওকে কেন জখম করা হলো? সবাই চুপ হয়ে যায়। এই কেনর উত্তর তাদের কাছে নেই। লতিফ খান কিছু বলতে যাবে, তখনই ফায়াজ তাকে থামিয়ে দিয়ে বলল, আপনি একজন স্বার্থপর পিতা। আজ নীরব আর ঝুমুরের এই অবস্থার জন্য আপনি কিছুটা দায়ী। লতিফ খান স্তব্ধ হয়ে গেলেন। পায়ের নিচের মাটির যেন সরে গেল। থম মেরে কিছুক্ষণ চেয়ে থাকলো। জীবনে প্রথমবার নিজের ভাগিনার কাছে ছোট হলেন তিনি। ফায়াজ সকলের উদ্দেশ্যে বলল, যাই হোক, আজ আসি। আর ঝুমুরকে নিয়ে ভয়ের কিছু নেই, সবাই দোয়া করবেন আমাদের।
বিদায় নিয়ে বেরিয়ে পড়ল তারা। সেদিকে তাকিয়ে থেকে আঁচলে মুখ চেপে কান্না শুরু করলেন সাফিয়া বেগম। আকুল হয়ে দোয়া করল। আল্লাহ, আমার মেয়েটাকে সুখী করো। আমি এক হতভাগা মা। মেয়েকে বিদায় দিতে তার সামনে যাওয়ার মুখও আমার ছিল না। তাকে তোমার হাতে সোপর্দ করলাম। ফুপুর বাড়িতে আসার পর থেকেই ঝুমুর উসখুস করছে। লজ্জায় অস্থিরতায় সে গাঢ় হয়ে আছে। আর চেনা জায়গাটা তার কাছে বড্ড অচেনা ঠেকছে। এই বাড়িতে আসলে সে ভুলেও ফয়েজের রুমে যেত না, কিন্তু এখন সে ফয়েজের রুমে বসা। টিপটপ পরিপাটি একটি রুম। বেডের পাশেই তার আর ফয়েজের বাধাই করা একটা ছবি। খুব ছোট্টবেলার সবাই একসাথে তুলেছিল এটা। 5-6 বছর হবে তখন ঝুমুরের। ছবিটা সে তাদের বাড়িতে দেখেছিল, তবে সেখানে সবাই ছিল, কিন্তু এখানে শুধু ঝুমুর আর ফায়াজ। আশ্চর্য রকমভাবে ফায়াজের উরুর উপরে ঝুমুর বসা। তারপরেই মনে পড়ল ঘরে কোনো জীবজন্তু বা মানুষের ছবি থাকলে নামাজ হয় না, এবং সেই ঘরে ফেরেশতাও প্রবেশ করে না। ঝুমুর দ্রুত সেন্টার টেবিলের উপর থেকে ছবিটা নিয়ে আলমারিতে তুলে রাখলো। তখনই আদিবা খান আর ফারিয়া রুমে আসলো। আদিবা খানের হাতে খাবারের প্লেট দেখেই ভ্রু কুচকে ফেললো ঝুমুর। নাক মুখ কুচকে বলল, আমি খাবো না ফুপি, একদিনে সব খাইয়ে কি মেরে ফেলতে চাও নাকি? আসার পর থেকে একটার পর একটা আনছো তো আনছোই। আদিবা খানের আগেই ফারিয়া উত্তর দিল, কি করবি আর, তোর হলো আদরের রাশি, মানে যার কাছেই যাবি সেই ভালোবাসবে। যাই হোক, দ্রুত খেয়ে দিয়ে মোটা হ, আমাকে দ্রুত ফুফু বানানোর ব্যবস্থা কর। ফারিয়ার কথা শেষ হতেই আদিবা খান তার দিকে রাগী চোখে তাকালেন। অমনি ফারিয়ার হাসি খুশি মুখটা ধপ করে নিভে গেল। সে মিনমিনে কণ্ঠে বলল, এমনি তাকাও কেন, আমার কলিজাটা কাইপ্পা উঠছে। আদিবা খান ধমক দিতেই ফারিয়া মুখ ভেঙচি দিয়ে কেটে পড়ল। ওদিকে ঝুমুর হতভম্ব হয়ে তাকিয়ে থাকলো। প্রচণ্ড লজ্জায় অস্থির হয়ে পিছু ঘুরে গেল সে। কিছুতেই ফুপির দিকে তাকাতে পারবে না সে। আদিবা খান বুঝল। খাবারের প্লেট টেবিলের উপর রেখে বললেন, খেয়ে নিস মা, এমনিতে শরীর খারাপ তোর, আমি ফায়াজকে পাঠিয়ে দিচ্ছি। কথাটা তিনি এমনিই বলেছিলেন, কিন্তু ঝুমুর এক প্রকার লাফ দিয়ে বসা থেকে দাঁড়িয়ে পড়ল। মিনমিন করে বলল, উনি বলেছেন আমি ফারিয়ার সাথেও থাকতে পারবো। মানে? কথাটা এত জোরে শোনালো যে ঝুমুর কেঁপে উঠল। শান্ত কণ্ঠে বলল, আমার কি দোষ? তোমার ছেলে তো বললো। ওর বাবা ঠিক বলে, ওরা দুইটাই গাধা। বিয়ের পর আজ এই বাড়িতে তোদের প্রথম রাত, আর গাধাটা কি হাবি জাবি বকছে। দাঁড়া, আগে ওকে শায়েস্তা করে আসি। আদিবা খান হনহন করে চলে গেল। সেদিকে তাকিয়ে ভারী নিঃশ্বাস পড়ল ঝুমুর। মনে মনে বলল, যাকে আপনারা গাধা ভাবেন সে আসলে ডিগ্রি নিয়ে ফাজিল। এবার কি হবে? ধ্যাট। রাত তখন 12টার কাছাকাছি। ফায়েজ ব্যস্ত ভঙ্গিতে ফোন আর ওয়ালেট নিয়ে শার্টের বোতাম আটকাতে আটকাতে যাচ্ছে কোথাও। ঝুমুর কয়েকবার প্রশ্ন করে উত্তর পায়নি। ফায়েজ দরজার কাছ পর্যন্ত পৌঁছাতেই কুদ্দুস আহমেদ ডাক দিলেন। ভারী কণ্ঠে বললেন, কোথায় যাচ্ছ তুমি এত রাতে? ফায়েজ সবার দিকে একবার তাকিয়ে বলল, আমার একটু কাজ আছে, এসে বলবো। আগে বলবে, তারপরেই বের হবে, এর আগে নয়। ফায়েজ ফাঁকা ঢোক গেলে তাকিয়ে দেখে ঝুমুরের মায়াবী মুখখানি। সেও আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। ফায়েজ শীতল কণ্ঠে আস্তে করে বলল, নীরব হসপিটালে। এইটুকু বলেই বেরিয়ে যায় ফায়াজ। বজ্রপাতের ন্যায় কথাটা আঘাত হানল প্রতিটি হৃদয়ে। অবিশ্বাস্য চাহনিতে তাকিয়ে থেকে ধপ করে সোফায় বসে পড়ল ঝুমুর। ওদিকে আদিবা খান শব্দ করে কেঁদে ওঠেন। কান্না মিশ্রিত কণ্ঠে বলল, ওর ফায়াজের বাবা, একটু ফোন দিয়ে খবর নাও গো, ছেলেটা আবার আত্মহত্যা করেনি তো? এক আষাঢ়ের সন্ধ্যার গল্প। বাইরে তুমুল ঝড় বৃষ্টি, আকাশ কাঁপিয়ে বজ্রপাত হচ্ছে। বাড়িতে তখন কাকিমার শোচনীয় অবস্থা। দাদু আর ফুপু মিলে ছিল কাকিমার কাছে। তার চিৎকারে তখন আকাশ বাতাস ভারী হয়ে আসছিল। কোন অলেখ খেয়ে আসছে আল্লাহ জানে, পেটে আসার পর থেকে আমার বউডারে শান্তি দেয় নাই। শাফি আর মরা বাচ্চা হয়েছে। বিশ্বাস করবে, আমার তখন হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করছিল। এই বাচ্চাটার জন্য কাকিমা কত কষ্ট করেছে। আবারও জ্ঞান হারায় তিনি, কিন্তু আল্লাহ অবিচার করেননি। বাচ্চাটা ছিল জীবিত, তার নিঃশ্বাস আটকে ছিল, যার কারণে কাঁদতে পারছে না। ফুপু বিচক্ষণ মানুষ, তিনি আর দাদু মিলে তার পিঠে হালকা চাপড় আর নাকে মুখে দোয়া দুরুন পরে ফু দেওয়া শুরু করলো।
তার কিছুক্ষণ পরই গগন বিদারী চিৎকার করে কেঁদে উঠে আমাদের বাড়ির মধ্যমণি আমার ছোট্ট ঝুমুর রানী। সবার সাথে সাথে আমিও কোলে নিই তাকে। তুলতুলে নরম ছোট্ট একটা পরী। এত শুভ্র মুখশ্রী ছিল তার, শুধু চেয়ে থাকতে মন চাইতো। সময় গড়াচ্ছিল তার আপন গতিতে। আমাদের মেহেরিমার সাথে পরীটার বেশ ভাব। মাকে দেখতাম দুজনকে খাওয়ানো, পরানো, গোসল করানো সব একই সাথে করত। মাঝে মাঝে কোলে নিতাম আদুরি বাবুটাকে, সেও আমার কাছে থাকতো, একটুও কান্না করতো না। মা তো ইতিমধ্যে বলেই দিতেন, ঝুমুরটা একটু বড় হলেই নীরবের সাথে বিয়ে দিয়ে দিব। এ কথাটা শুনলে আমি এত লজ্জা পেতাম জানো। যখন তার বয়স 5 বছরে পড়ল, বাবা কাকা ওরা তাকে স্কুলে দেওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছিল তাকে স্কুলে দিলে সে কলি থেকেই ঝরে পড়বে। আমি তাদেরকে জানিয়ে দিতাম ঝুমুর আর মেহেরিমাকে মাদ্রাসায় ভর্তি করাতে। বাবা কাকা এরা বিনা বাক্যে রাজি হয়ে গেলেন আমার সিদ্ধান্তে। আমি তখন মাধ্যমিক দিয়েছি, হয়তো সেই হিসাবেও কিছুটা মূল্যায়ন করেছে। ঈদের ছুটিতে একবার ফায়েজ এসেছিল বেড়াতে। তার আবার নানার বাড়ির নামটাতে বেশ অ্যালার্জি, কিছুতেই আসতে চাইতো না। ফুপু হয়তো ধরে বেঁধে এনেছে। আসার পরে ঝুমুরের সাথে সেই কি ঝগড়ার এক পর্যায়ে ঝুমুর ফায়েজের গায়ে থুতু মেরে দৌড়। ফায়েজের রাগ তখন দেখে কে। আমরা সবাই মিলে বোঝাতে চাইলাম, কিন্তু তার রাগ কিছুতেই পড়ল না। রাগ দমাতে চোখের চশমাটা খুলে ছুঁড়ে মারল। তারপর চিল্লাফাল্লা করে বাড়ি মাথায় তোলার অবস্থা। ঝুমুরকে ভবিষ্যৎবাণী দিল, শোন কুমকুমের বাচ্চা, তোর বিয়ে হবে এক হাবাগোবা ব্যাককল ব্যাটার সাথে। তার মুখ দিয়ে সারাক্ষণ লালা করে, আর তুই কাপড়ের আঁচল দিয়ে সেগুলো মুছে দিবি। তাদের সম্পর্কটা কিছুটা সাপ আর বেজির সম্পর্কের মতো। বছরে একবার হয়তো তাদের দেখা হতো, কিন্তু সেখানেও ঝগড়া। সে চঞ্চল ঝুমুরটা হঠাৎই শান্ত হয়ে গেল। আমি তখন পড়াশোনা শেষ করে নতুন চাকরিতে ঢুকেছি। ছুটিতে প্রথম বেড়াতে এসে খেয়াল করলাম ঝুমুরটা আমার সামনে আসে না। সে নিজেকে আড়াল করে রাখছে। বুঝলাম আমার ছোট্ট পরীটা বড় হয়ে যাচ্ছে। একই বাড়িতে আমরা বড় হয়েছি, না চাইতেও অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িয়ে পড়তে হয়। কোনো এক পরন্ত বিকালে ঝুমুরের হাসিমাখা মুখটা আমি দেখেই গেলাম। সূর্য তখন অস্ত্র প্রায়, কিন্তু আমার আকাশে সূর্য উঠেছে কেবল। আমি দেখেই গেলাম সেই গজ দাঁতের রমণের খিলখিল হাসি। আমার হৃৎপিণ্ড ছলকে উঠে বন্ধ হওয়ার উপক্রম। ময়ূরীটা তখন শান্তাদের সাথে খোশ গল্পে মেতেছিল। 25 বছরের আমি হুট করে এক কঠিন সিদ্ধান্ত নিয়ে বসি। ভুলে গেলাম আমার বয়সের কথা, ভুলে গেলাম সমাজ, ভুলে গেলাম ও একটা বাচ্চা মেয়ে। আমি স্বার্থপরের মতো তার অনুমতি ছাড়াই তাকে আমার হৃদয়ে বসিয়ে দিলাম। আমার বাবাকে সেদিন রাতে জানালাম। বড্ড আকুল হয়ে চাইলাম তাকে। তিনি আমাকে আশাহত করেননি, বরং আমার মনে আশার সঞ্চার দিয়ে বললেন, ঝুমুরের বয়স হোক, আমি তোর চাচার সাথে কথা বলবো। বাস, আমি এইটাকে জীবনের সবচেয়ে দামি কথা এবং সান্ত্বনা বাণী ভেবে বসে রইলাম। সে তো আমার হবেই। একটু একটু করে ভালোবাসতাম তাকে। বিশ্বাস করো, একটু কৃপণতাও করিনি। একপাক্ষিক ভালোবাসা। তার কিছুদিনের মধ্যে বাড়ি থেকে আমার বিয়ের জন্য চাপ দেওয়া শুরু করে। বাবাকে বারে বারে আমি নিষেধ করছিলাম, মাকে যেন বোঝানো হয়। বাবা তখনও আমাকে সান্ত্বনা দিয়ে বলতেন, ঝুমুরের কথা এখনই তো বলা যাবে না, বুঝিস না কেন? তার বছর দুয়েক বাদে এক বিকালে মা ফোন দিল, আমাকে জানিয়ে দিল ঝুমুরের বিয়ে, পাত্র ইঞ্জিনিয়ার। যেভাবে হোক যেন ছুটি নিয়ে চলে আসি। আমার পৃথিবী যেন দুলে উঠেছে সেদিন। কঠোর আমি হাউমাউ করে কেঁদেছি। শান্তাকে ফোন দিয়ে কেঁদে কেঁদে বলেছিলাম বিয়েটা যেন আটকানোর ব্যবস্থা করা হয়। সে অবাক হয়ে বলল, তুমি কাঁদছো ভাইয়া? আমার বিশ্বাস হচ্ছে না। তাও ঝুমুরের জন্য? কিন্তু কাকা তো কারো কথা শুনবেন না। তিনি ঝুমুরকে না জিজ্ঞেস করে এই সিদ্ধান্ত নিয়েছেন। আমার কিছু করার নেই ভাইয়া। আমার অবস্থা তখন পথহারা পথিকের মতো। আমি অনুরোধ করে বললাম, প্লিজ বোন। শান্তা আমার কষ্ট বুঝলো হয়তো। সেও কেঁদে দিল আমার সাথে। কান্না জড়ানো গলায় বলল, এটা তুমি কি করলে ভাইয়া? তুমি তো বলতে প্রেম ভালোবাসা হলো ফ্যান্টাসির মতো। বাস্তবতা বড্ড কঠিন। বাস্তবতার মুখোমুখি হলে প্রেম নামক ভয়ানক জিনিস পুষ্পকলি থেকেই ঝরে যায়। তখন পৃথিবীতে সব ফিকে লাগে। সেই তুমি এক কিশোরীকে মনে জায়গা দিয়ে বসে আছো, যার জীবনটা ঝুট ঝামেলায় ভরপুর। আমি মানতে পারছি না ভাইয়া, সত্যি মানতে পারছি না। প্রচণ্ড চিন্তায় আমি তখন পাগল, প্রায় হারিয়ে ফেলার ভয়ে হতবিহ্বল হয়ে যাই। এই কঠিন মানসিক চাপে অস্থির হয়ে জীবনে প্রথমবারের মতো প্যানিক অ্যাটাক হয় আমার। কেউ জানে না আমার সে কষ্টের কথা। জানবে কি করে? আমি তো কাউকে জানাইনি। আমি যে এক কাপুরুষ, এত ভালোবেসেও বলতে পারিনি আমি।
দুঃখে দুঃখে মরেছি আমি। নিজের ভালোবাসাকে অন্যের হাতে দেখেছি। নিজে গিয়ে ভালো দোকান থেকে বিয়ের মিষ্টি কিনে এনেছি। আমার অন্তর পুরো ছারখার হয়ে যাচ্ছে। কেন একবারের জন্য আমি কাকাকে বললাম না? তখন বলিনি, তাহলে আজ কেন বললাম? জানিস ঝুমুর, লাথিটা তোর পেটে নয়, আমার কলিজায় মেরেছে। ঝড়গুলো তোকে নয়, আমার অনুভূতিকে মেরেছে। তোর চোখের পানি সহ্য করার চেয়ে বুঝি মরে গেলে ভালো হতো। তোর গলা কাটা মুরগির মতো ছটফট করার দৃশ্যটা আমাকে শান্তি দিচ্ছে না। প্রতিটা সেকেন্ডে আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। পারলে আমার মতো কাপুরুষকে ক্ষমা করে দিস। তোর ফুলের মতো জীবনটাকে বিষের চেয়েও বিষাক্ত করে দেওয়া মানুষটা তোর কাছে ক্ষমা চাইছে। তোকে আমি অনাকাঙ্ক্ষিতভাবে চেয়েছি, কিন্তু পাইনি। তোর প্রতি জমানো এই অনুভূতি হয়তো কোনোদিনই নির্বাসিত হবে না রে। পারবো না তোকে ছাড়া কিছু ভাবতে, পারবো না এই জীবনকে অন্যের রঙে রাঙাতে। কিন্তু দেখ, তোর জীবনে আল্লাহ ঠিকই একজনকে পাঠিয়ে দিলেন। ফায়েজ তোকে ভালোবাসে, অবশ্যই আমার চেয়ে বেশি। সে আমার মতো বিড়াল নয়, মেয় মেয় করে না, বরং সিংহ হয়ে নিজেরটা বুঝে নিতে জানে। ভালো থাকিস, ভালো রাখিস। চিঠি পড়া শেষ করে ঝাপসা চোখে ঝুমুরের দিকে তাকালো মিম, কিন্তু ঝুমুরের চোখ তখন ফায়াজের গম্ভীর মুখশ্রীর উপর নিবদ্ধ। দরজায় হেলান দিয়ে শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে ঝুমুরের দিকে। চোখে মুখে কোনো ভাবান্তর নেই তার। ঝুমুর ওড়নার কোণ দিয়ে কপালের ঘামটুকু মুছে নিল, তারপর মিমের দিকে তাকালো। খাটের কোণায় বসে মিম চাতক পাখির ন্যায় ঝুমুরের উত্তরের জন্য অপেক্ষা করছে। ঝুমুর গলা ঝেড়ে উত্তর দিল, আমি একজন প্র্যাকটিসিং মুসলিমা। চেষ্টা করি হারাম হালাল মেনে চলার। ভাবতাম হয়তো আমি আল্লাহর সকল হুকুম আহকাম সঠিকভাবে মেনে চলতে পারছি, কিন্তু আমি ব্যর্থ। নামাজ রোজার মতো পর্দাও আমার জন্য ফরজ ছিল, কিন্তু আমি সেটাও যথাযথভাবে পালন করতে পারিনি। আল্লাহর দেয়া কোনো নিয়ম নীতি আমি সঠিকভাবে পালন করিনি। আজ নিজের কাছে নিজেই লজ্জিত আমি। আমার স্বামী ছাড়া দ্বিতীয় পুরুষের কাছ থেকে এত বিশ্রীভাবে প্রেম আলাপ শুনতে হয়েছে আমায়। স্বামী ছাড়া দ্বিতীয় পুরুষের থেকে জীবনের প্রথম প্রেমপত্র পেতে হয়েছে আমায়। নিজেকে এখন পৃথিবীর নিকৃষ্ট প্রাণী মনে হচ্ছে। শুনো বুবই, তাকে বলে দিবে ঝুমুর হারামে আরাম বোধ করে না। আমাকে নিয়ে তার মনে অনুভূতি হয়তো ছিল আকাশ ছোঁয়া, কিন্তু তাকে নিয়ে আমার মনে তা শূন্যের কোঠায়। এতটুকু বলে থামলো ঝুমুর। তাকালো তার একান্ত ব্যক্তিগত মানুষটির দিকে। সে এখন অপলক তাকিয়ে দেখছে ঝুমুরকে। মিম হয়তো এই উত্তর আশা করেনি। সে ভরকে যাওয়া কণ্ঠে ওড়ালো, আমার ভাইটা স্ট্রোক করে পড়ে আছে, কাকে এত ভালোবাসলো সে? তুই এত নিষ্ঠুর নির্দয় কবে হলি রে ঝুমুর? ঝুমুর ভনিতাবিহীন নির্ভীক সোজাসাপটাভাবে উত্তর দিল, তুমি বারবার ভুল করছো বুবই। তিনি নিজের দোষে আজ হসপিটালে। নীরব ভাইকে আমি শ্রদ্ধা করি অবশ্যই, কিন্তু তিনি আমাকে কিভাবে আমাকে নিয়ে এইসব ভাবেন তিনি? মনে রাখবে, আমার বয়স কম হলেও আমি অতি মাত্রায় আবেগী না। অসুস্থ হয়েছে, আল্লাহ শেফা দান করার মালিক। আমি চুনোপুটি দোয়া ছাড়া আর কিছুই করতে পারবো না। জ্ঞান ফিরে আমার কথা বলেছে বলেই যে আমাকে সেখানে যেতে হবে, এটা কোথায় পেয়েছো? মিথ্যা সহানুভূতি দেখাতে পারবো না আমি। আমাকে এবার বাঁচতে দাও তোমরা। আর চিঠিটা ভুলেও এখানে রেখে যাবে না। ঝুমুর তড়িৎ উঠে দাঁড়ালো। মিম আর কিছু বলার সুযোগ না দিয়ে ততস্ত্র পায়ে রুম ত্যাগ করে। মিমের চোখ ছাপিয়ে অশ্রু গড়াচ্ছে। একপাক্ষিক ভালোবাসা যে কত বিষাক্ত সে নিজের জীবন দ্বারা উপলব্ধি করেছে, যেখানে চাওয়া পাওয়া নেই বলতে একদমই নেই। কেবল আছে যন্ত্রণা, হতাশা আর এক বুক নিবিড় যন্ত্রণা। একইভাবে আজ নিজের প্রাণপ্রিয় ভাই দগ্ধ হচ্ছে। চিঠিটাকে ব্যাগে ভরে দুহাতের তালু দিয়ে মুখ মুছে নেয় মিম। সামনে পাষাণ হৃদয়ের মানুষটার দিকে তাকিয়ে সামান্য হাসল। টেনে টেনে বলল, আমরা দুই ভাই বোন হৃদয়হীন দুই মানবীর প্রেমে পড়েছি। না পেরেছি আমি ভুলতে, আর না পারবে আমার ভাই ভুলতে। কেন তোদের মাঝেই আটকে গেলাম? ফায়াজ শান্ত গম্ভীর দৃষ্টিতে পরখ করে মিমকে। যেই চোখে মিম হাজারবার ডুবেছে, মিম দ্রুত অন্যদিকে ফেলে। অস্থিরতা তার চোখে মুখের আদল পাল্টে। ফায়াজ তপ্ত শ্বাস ফেলল। দরজা ছেড়ে বুক টান টান করে দাঁড়ালো। পুরুষালী গলায় হালকা করে উত্তর দিল। ফায়াজ সরে যায় মিমের সামনে থেকে। দ্বিতীয়বার পিছন না ফিরে চলে যায় সে। নির্নিমিষে সেদিকে চেয়ে থেকে ঝাপসা চোখে রমণী মৌন রইল। ভুলটা তো তাদের নিজেরই গড়া। হুঁশ ফিরে তার। হাতের ব্যাগটাকে কাঁধে চাপিয়ে অনুভূতিহীন নিষ্প্রাণ দেহটা টেনে বেরিয়ে যায় ফায়াজদের ফ্ল্যাট থেকে। অশ্রুসিক্ত নয়নে রিক্সা ডেকে উঠে পড়ে হসপিটালের উদ্দেশ্যে।
চাঁদের আলো আজ বড্ড মলিন, বাইরে হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। পুরো ফ্ল্যাটে কেবল ঝুমুর আর ফায়াজ, বাকিরা সবাই খানভিলাই। আজ দুজন মানুষ একসাথে থেকে যেন কত দূরে। মাথার নিচে দুহাত রেখে বিছানায় লম্বা হয়ে শুয়ে আছে ফায়াজ, তার সম্মুখে বসা ঝুমুর। ফায়াজের দৃষ্টি তখন ঝুমুরের সারা মুখে বিচরণ করছে। ঝুমুর অসহায় হয়ে বুকের সাথে থুতনি ঠেকিয়ে মাথা নুইয়ে বসে আছে, ওনার কোনা আঙুলে পেঁচাচ্ছে সে। ফায়াজ জড়তা কাটায়, গলা ছেড়ে প্রথম প্রশ্ন ছড়ে,